বাংলা বর্ণমালায় দন্তস্ব একটি অক্ষর, আর এই দন্তস্ব উচ্চারণে দাঁতের একটি বিশেষ ভূমিকা রয়েছে। ঠিক তেমনই মনুষ্য জীবনে দাঁতের কিন্তু অনেকটা অংশ, মনুষ্য জীবনে পুরোটা অংশ জুড়েই কিন্তু দাঁতের একটা বিশেষ ব্যবহার রয়েছে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট দন্ত চিকিৎসক ডক্টর দেবাশিস সরকার। ডাক্তারবাবু, স্বাগত আপনাকে। ধন্যবাদ। ডক্টর অনলাইন এই অনুষ্ঠানে আজকে আমরা 30 মিনিট কথা বলবো ডাক্তারবাবুর সঙ্গে দাঁত নিয়ে। প্রথমেই যে প্রশ্নতে ডাক্তারবাবু আপনার কাছে আমরা আসতে চাইছি সেটা হচ্ছে যে সকালে উঠে আমরা ইন জেনারেল ব্রাশ করি, দাঁত মাজি। সেই ক্ষেত্রে দাঁতের যে যত্ন নেওয়া, পরিচর্যা করা, সেটা কি এই শুধু ব্রাশ, সকালে উঠে ব্রাশ করার মধ্যেই সীমিত, নাকি আরও অন্যান্যভাবে দাঁতের পরিচর্যা করা যায়? দেখুন, প্রথমে একটা জিনিস বলি আপনাকে, আমাদের ব্রাশ করাটা একটা অত্যন্ত জরুরি বিষয়। দাঁতকে এবং তার যে মুখমণ্ডল, আমাদের গামস এবং সলিড গামসকে মেনটেন করার জন্য এটা অত্যন্ত জরুরি। কিন্তু আমি মনে করি কেবল দুবার দাঁত মেজে নিলাম রুটিন প্রসিডিওরে, তাহলেই কিন্তু আমাদের কাজ সম্পূর্ণ হবে না। কেন হবে না সেটাও আপনাকে বলি। কেন, ধরুন আমরা সারাদিন তো দুবার খাই না, অনেকবার এক্ষেত্রে খেয়ে থাকি। এবং দাঁতকে ভালো রাখার জন্য প্রথম যে রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে দাঁতে যেন কোনো খাদ্যকণা মানে ফুড পার্টিকেল স্টিক করে না থাকে। স্টিক করে না থাকার মানে দাঁতে লেগে না থাকে, দাঁতে চিটে না থাকে। এবং সেই জন্যে আমার মনে হয় কেবলমাত্র দুবার দাঁত মেজেই আমাদের কর্তব্য পুরো সম্পূর্ণ হয় না। দাঁতকে ভালো রাখতে গেলে আপনার দরকার যতবার আমরা কোনো ধরনের খাবার খাচ্ছি, ইভেন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, অ্যারেটেড ড্রিঙ্কস, আমাদের মুখে মিনিমাম মুখকে ধোয়া, যেটা আমরা বলি, দাঁত ব্রাশ করার কথা আমি বলছি না, কিন্তু কুলকুচি করা উচিত। এবং মুখের যে গহ্বর, ওরাল ক্যাভিটি, তাকে পরিষ্কার রাখা উচিত। তবে কিন্তু আমরা ভালো দাঁত মেনটেন করতে পারবো। তাছাড়া কিন্তু দাঁতে সমস্যা দেখা মানে পরিচর্যার যে বিষয়টা, যেমন আমরা চুলের পরিচর্যা করি, আমরা ইত্যাদি ইত্যাদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পরিচর্যা করে থাকি, তাহলে দাঁতের ক্ষেত্রেও পরিচর্যা নেওয়ার মতো, মানে পরিচর্যা করতে হবে ধারাবাহিকভাবে। এরকম একটা বিরাট ব্যাপার আছে। যেমন ধরুন চুলের ক্ষেত্রে আমরা কি দেখি, যে আমরা কোথাও বাইরে বেরোলাম বাইকে বা টু হুইলারে, তাহলে আমাদের কি করা উচিত, এসে মাথায় শ্যাম্পু করা উচিত। কেন, যে ডাস্ট পার্টিকেলস মাথার স্ক্যাল্পে বসেছে সেটাকে ধুয়ে বার করছেন। গায়ের ক্ষেত্রে, আমাদের শরীরের ক্ষেত্রেও সিমিলারলি, চামড়ার ওপর যে ধুলো বসছে তার জন্য আপনি সাবান ইউজ করছেন। ঠিক এরকমভাবেই মুখের যে ইনসাইড দি ওরাল ক্যাভিটি, যাতে কোথাও না কোনো খাবার থেকে যায়, যাতে ব্যাকটেরিয়াল কলোনি, ফার্মেন্টেশনের ব্যাকটেরিয়াল কলোনি হয়, সেইটা থেকে নিজের ওরাল ক্যাভিটিকে মুক্ত রাখার জন্য সর্বদা মুখ ধুতে হবে। এবং আমাদের যতবার খাচ্ছি মুখটাকে ধুয়ে রিন্স করে দিতে হবে। তাহলে হবে কি, মুখের মধ্যে কোনো খাবার না থাকলেই অ্যাডেড কোনো জিনিস আমাদের ইনফেকশনের চান্সেসটা কমে যাবে অনেক অর্থে। একদমই ঠিক। এখান থেকেই একটা প্রসঙ্গ, সেটা হচ্ছে যে আপনি দাঁত পরিচর্যা বা পরিষ্কার করা বা ব্রাশ করার কথা বলছিলেন, কিন্তু এখন অনেক ক্ষেত্রেই আমরা শুনি বা সাধারণ মানুষের মধ্যে এই ধরনের একটা মিথও কাজ করে যে দাঁতে পোকা হয়েছে, খুব শোনা যায় এটা, মানে প্রবাদ বাক্য বলা যেতে পারে। এই বিষয়টা কি, অ্যাকচুয়ালি পোকা হয়? প্রথমেই আপনাকে বলি, দাঁতে পোকা হওয়ার যে বিষয়টা, এটা হচ্ছে একটা প্রচলিত কথা যেটাকে মানুষ ধরে রয়েছে। দাঁতে একটা কেরিজ হয়, ঠিক আছে? কেরিজটা হচ্ছে মাইক্রোবিয়াল স্ট্রাকচারস অফ দি ক্যালসিফাইড স্ট্রাকচারস অফ টুথ। এবং এটা এত ছোট, অনেক ক্ষেত্রে দেখবেন রাস্তায় কেউ বসে আছে, বললেন ঝাড়ফুঁক করলাম, 4খানা পোকা বেরিয়ে গেল, এই নাও। তো আমাদের দেশে তো এই ধরনের অনেক জিনিস চলে, যদিও আমি এটার মধ্যে যাব না। কিন্তু ব্যাপার হচ্ছে দাঁতের যে পোকা, সেটা পোকা নয়, সেটা হচ্ছে ডিজিজ অফ দি ক্যালসিফাইড স্ট্রাকচারস অফ টুথ। এটা ব্যাকটেরিয়াল কলোনি, সেটা হয় দাঁত অপরিষ্কার থাকার ফলে আস্তে আস্তে হয় আমাদের ক্যালসিফাইড স্ট্রাকচারস নষ্ট হয়ে যায়। কিন্তু এটা ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখতে পাওয়া যায়। রাস্তায় বসে দেখলাম, ঝেড়ে দিলাম, পোকা বাইরে চলে এলো, এরকম কোনো বিষয় নেই। একদমই। এই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে, ধরুন বাচ্চারা তো প্রচুর মিষ্টি জাতীয় খাবার বা চকলেট এ ধরনের খাবার খেয়ে থাকে, সেই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে কি প্রিপারেশন নেওয়া উচিত? দেখুন, এখানেও আমি আপনার প্রথম প্রশ্নের জবাবে যা বলেছি আমি তাই বলবো, যে বাচ্চাদের চকলেট খেতে বারণ করলে নিশ্চয়ই তারা শুনবে না, তারা খাবে। কিন্তু তাদের অভিভাবকদের প্রথম দায়িত্ব হচ্ছে চকলেট বা যে কোনো খাবারের পরে ওরাল ক্যাভিটিকে পরিষ্কার রাখা, সেই সঙ্গে সঙ্গে দাঁতের প্রত্যেকটি সারফেসকে পরিষ্কার রাখা। কেন, দেখবেন আমাদের মধ্যে অনেকের মধ্যেই থাকে একটা বদ্ধমূল ধারণা, বাচ্চার দাঁতের এই দাঁতগুলোর কোনো মূল্য নেই, কেন এটা তো পরে পড়ে যাবে, আমাদের নতুন দাঁত আসবে না, তা নয়। এইটা হচ্ছে ফাউন্ডেশন, দাঁত বেরোনো, নতুন দাঁত বেরোনো, ফাউন্ডেশন। এটাকে নষ্ট করা যাবে না। প্রাইমারি ডেন্টিশনটাকেও ঠিক ততটাই যত্ন করতে হবে যেটা আপনি ভবিষ্যতে আপনার পার্মানেন্ট ডেন্টিশনকে করবেন। বাচ্চাদের ক্ষেত্রেও আমি বলবো ব্রাশ করা, মুখকে পরিষ্কার রাখা, তাতে সেটা কুলকুচি করুক, মুখ ধোক, এটা অত্যন্ত জরুরি।
আপনি যখন এই বাচ্চাদের দাঁত বেরোনোর বিষয়টা বলছিলেন, এই সময় কিন্তু একটা জিনিস লক্ষ্য করা গেছে এবং আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছি, কারণ আমাদের এই পর্বে এই যে শো, এটাতে আমাদের একটা প্রশ্ন উত্তর পর্ব থাকে, যেখানে যারা দর্শক, যারা এই অনুষ্ঠান দেখছে, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বিভিন্ন কোশ্চেন পাঠায় এবং সেগুলো আমরা যারা বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা আছেন তাদের সামনে আমরা সেগুলো রাখি। তো কিছু প্রশ্নও আমাদের কাছে এসেছে, যে সময় বাচ্চাদের দাঁত বের হচ্ছে, সেটা প্রথমেই হোক বা পরবর্তীতে 7 বছর 10 বছর বয়সে যখন দাঁতটা ভেঙে আবার নতুন দাঁত তৈরি হচ্ছে, অনেক সময় দেখা যায় যে দাঁতের যে মানে স্বাভাবিকভাবে যে বৃদ্ধি বা বেড়ে ওঠা, সেই ক্ষেত্রে বাঁকা টেরা অনেক সময় এরকম কিন্তু লক্ষ্য করা যায়। এই যে বিষয়টা, এটা অ্যাকচুয়ালি হওয়ার কারণটা কি? এটা দেখুন, মাল্টিপল রিজনস থাকতে পারে। আপনি যেটা বললেন সেটা হচ্ছে আমাদের মেডিকেল পরিভাষায়, ডেন্টাল পরিভাষায় এটাকে বলে মাল অক্লুশন, মানে একটা দাঁতের সঙ্গে দ্বিতীয় দাঁতের যে সম্পর্ক তৈরি হওয়া উচিত সেটা হচ্ছে না। অক্লুশন মানে যখন সে বাইট করছে সেম রিলেশনে নেই, বা হয়তো আপনার এই প্রশ্নের আরেকটা পার্ট হচ্ছে উঁচু হচ্ছে বা দাঁত নিচু রয়েছে, যেটা দেখতে খারাপ লাগছে। এটার মেন কারণ অনেকগুলো হতে পারে। ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে কনজেনিটাল, যদি পরিবারে কারুর থেকে থাকে তাহলে হতে পারে। দ্বিতীয় হচ্ছে ল্যাক অফ জ স্পেস, মানে আমার চোয়াল ছোট, দাঁত মানে সেখানে অ্যাকোমোডেশনের প্রবলেম হচ্ছে, তখন এটা যে স্টেজটা হয় সেটাকে আমরা ক্রাউডিং বলি। এবং এই ক্ষেত্রে দেখুন এখন অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট চলে এসেছে, অর্থোডন্টিক্স। দাঁতের ক্ষেত্রে যেটা বিভাগ সেটাকে বলা হয় অর্থোডন্টিক্স, যেটা দেখবেন আপনারা অনেক ক্ষেত্রে দেখতে পান। আপনারা হয়তো রাস্তায় কাউকে দেখলেন বা কোথাও দেখবেন দাঁতে তার লাগানো রয়েছে। এই যে তার লাগানোর বিষয়টা, এটা হচ্ছে অর্থোডন্টিক্স, অর্থোপিডিক্স না। অর্থোপিডিক্স হচ্ছে আমাদের হাড়ের ক্ষেত্রে, এটা হচ্ছে অর্থোডন্টিক্স। এবার অর্থোডন্টিক্সের অনেকগুলো পার্ট আছে। যদি খুব প্রাইমারি এজে মিক্সড ডেন্টিশন পিরিয়ডে বাচ্চাটি চলে এলো কোনো ডাক্তারের কাছে, তাহলে তার মূল্যায়ন করে যদি দেখলো যে একে প্রিভেন্টিভ বা ইন্টারসেপটিভ অর্থোডন্টিক্স দিতে হবে, প্রথম হচ্ছে প্রিভেন্টিভ, যে আমরা অ্যান্টিসিপেট করছি এটা সমস্যা আসতে পারে, তাহলে তার প্রিভেনশনের জন্য আমরা কাজ করব, তাকে তার রিটেনার হোক বা যেটা তার দরকার হবে, হেড গিয়ার হোক, সেটা আমরা দেবো। এর পরের স্টেজ হচ্ছে ইন্টারসেপটিভ, একটু হয়তো সমস্যা দেখা দিয়েছে, ইন্টারসেপশন হবে, যেটাকে করব। আর থার্ড হচ্ছে কারেকশনাল ফেজ, যেটা একটু অ্যাডভান্স স্টেজে হয়। তবে যদি প্রথম থেকে মা বাবা সতর্ক থাকেন যে আমার ছেলে বা মেয়ের এই জিনিস আমার শিশুর মানে সন্তানের একটু নর্মালের চেয়ে বাইরে মনে হচ্ছে, তাহলে আমার মনে হয় চিকিৎসাটা অনেক সহজ হয় উভয়ের পক্ষেই। এই ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই যখন যারা মাঝ বয়স্ক বা এখন তো যে কোনো বয়সেই দাঁতের সমস্যা হচ্ছে, মাড়ি ফুলে যাচ্ছে, ডাক্তারবাবু অনেক সময় বলে থাকেন যে দাঁতের গোড়ায় পুঁজ জমে গেছে, এ ধরনের নানা রকম জিনিস থাকে এবং সেগুলো শোনা যায়। তো সেই ক্ষেত্রে দাঁত তুলে ফেলা, এটা কতটা মানে সমাধান, মানে এটা কি দাঁত তুলতেই হয় শেষ পর্যন্ত, নাকি অন্য কোনো উপায়ে? আপনার প্রশ্ন দেখুন দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে মাড়ি ফুলে যাওয়া, একটা হচ্ছে দাঁতের গোড়ায় পুঁজ জমে যাওয়া। দুটো একটু আলাদা, যদিও ইন্টারলিঙ্কড কিন্তু তাও একটু স্টিল আলাদা। মাড়ি ফুলে যাওয়ার যে ব্যাপারটা, এটা মূলত আমাদের মুখে যে ক্যালকুলাস ডিপোজিট হয়, দাঁতকে নিয়মিত পরিষ্কার যদি আমরা ডাক্তারবাবুর কাছে না যেয়ে করাই, যেটাকে আমরা প্রফেশনাল স্কেলিং বা প্রফেশনাল ক্লিনিং অফ দি টুথ বলা হয়, যে দেখবেন ডাক্তারবাবুরা আপনার দাঁত পরিষ্কার করে, সেটা না হলে আমাদের মাড়িতে অনেক রকম, দাঁত এবং মাড়ির সংযোগস্থলে অনেক রকম মানে রোগের দেখা দেয়। কি দেখা দেয়? যে দেখবেন সেখানে ডিপোজিট, ছোপ ছোপ ডিপোজিট হয়, যেগুলোকে আমরা ক্যালকুলাস বলি, হার্ড অ্যান্ড সফট ক্যালকুলাস। এগুলো থেকে কি হয়, দাঁতের যে স্ট্রাকচার, দাঁতকে যে ধারণ করে রেখেছে মাড়ি, তার চোয়ালের হাড় এবং পেরিডন্টাল লিগামেন্ট, এই তিনটে জিনিসে ক্ষতি হয়, ক্ষয় হয়। তখন হয় কি, মাড়িতে পুঁজ জমার সমস্যা দেখা দেয়। আর দাঁতের গোড়ায় পুঁজ জমার যেটা সমস্যা, আমরা যেমন এর আগের পার্টে আলোচনা করলাম, দাঁতে কেরিস বা আপনি যেটাকে পোকা লাগা বললেন, তার থেকে দাঁতের গোড়ায় পুঁজ হওয়ার সমস্যা হয়। এবং তুলে দেওয়াটা সব ক্ষেত্রে সমাধান নয়, কেন এখন চিকিৎসা ব্যবস্থা ভীষণভাবে এগিয়ে গেছে। দাঁত তুলে দেওয়াটা হচ্ছে এটা খুব ভায়োলেন্ট এবং লাস্ট ডিসিশন। তার আগে অনেকগুলো ডিসিশন থাকে, অনেকগুলো ট্রিটমেন্ট অপশনস থাকে আমাদের কাছে, সেগুলো কোনো একটা কারণে, যেগুলো ভালো সেন্টার তারা প্রোভাইড করতে পারে, কিন্তু কোনো একটা কারণে যদি পেশেন্ট কোনো কারণে না অ্যাফোর্ড করতে পারে, তখন তুলে দেওয়াটা একমাত্র রেমেডি থাকে সেই রোগ থেকে তাকে মুক্ত করার জন্যে। খুব স্বাভাবিকভাবেই যখন এই দাঁত তোলার প্রসঙ্গটা আসছে এবং দাঁতের গোড়ায় এই ধরনের ইনফেকশন বা এই ধরনের পুঁজ জমে যাওয়ার বিষয়গুলো যখন আসে, আরেকটা জিনিস খুব লক্ষ্য করা যায় এবং রাস্তাঘাটে একটু নজর ঘোরালেই সেটা চোখে পড়ে, সেটা হচ্ছে যে মুখ থেকে দুর্গন্ধ বেরানো। কিছু কিছু লোকের ক্ষেত্রে এটা দেখা যায়। তো এই যে দুর্গন্ধ বেরোনোর যে বিষয়টা, এই বিষয়টা অ্যাকচুয়ালি মানে এটা হয় কিভাবে, বা এটা থেকে প্রতিকার পাওয়ার উপায়গুলো কি কি? প্রথমেই যেমন আপনাকে আমি আগে বললাম, যেটা হওয়ার মূলত কারণ হচ্ছে মুখের মধ্যে যে ডিপোজিটস
আমাদের দাঁতকে অবহেলা করার ফলে, সঠিকভাবে পরিষ্কার না করার ফলে, এবং বছরে অ্যাটলিস্ট একবার, দুবার হলে ভালো, একবারও আমরা ডেন্টাল সার্জন বা ডেন্টিস্টের কাছে না যাওয়ার জন্য আমাদের দাঁতগুলো প্রফেশনালি পরিষ্কার হয় না। শুধু দুবেলা ব্রাশ করলেই নয়, আমাদের বছরে অন্তত একবার ভিজিট করা উচিত দাঁত পরিষ্কার করার জন্য। তখন হয় কি, যে ক্যালকুলাস ডিপোজিট হয় তাতে ব্যাকটেরিয়াল কলোনি তৈরি হয়, তখন মুখের মধ্যে একটা দুর্গন্ধ দেখা দেয়। দ্বিতীয় দুর্গন্ধ আপনারা দেখবেন অনেক ক্ষেত্রে পেটে যদি অ্যামিবাইসিসের সমস্যা থাকে সেক্ষেত্রেও হতে পারে। এবং থার্ড একটা পসিবিলিটি থাকে, সেটা হচ্ছে কিডনিতে যদি কোনো ধরনের সংক্রমণ থাকে মুখে দুর্গন্ধ আসতে, কিন্তু সেগুলো অনেক বড় ব্যাপার। বললাম প্রাইমারি এবং প্রথম বেসিক বিষয়টা হচ্ছে মুখে নোংরা থাকার জন্যে দাঁতে আপনি মুখ খুললেই দেখবেন, আমার কোথাও হাটে বাজারে রাস্তায় যেখানে পাচ্ছেন আমাকে বা স্টুডিওতে কারোর সঙ্গে বসছেন, যদি তার মুখে গন্ধ থাকে তাহলে জানবেন ক্যালকুলাস ডিপোজিটের জন্য। এখানে একটা খুব জরুরি বিষয় আমি আপনাদের বলবো, এই যে ক্যালকুলাস ডিপোজিট, মুখ থেকে একটু একটু হয়তো রক্ত আসছে, এটা আপেক্ষিক অর্থে মনে হতে পারে খুব ছোট, কিন্তু এইটা থেকে ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস পর্যন্ত রোগ হার্টে সংক্রমণ হতে পারে। তার জন্য আমাদের প্রথম ক্ষেত্রে সতর্ক থাকা উচিত যে মুখের ওরাল ক্যাভিটি, আমি যেটা প্রথমে বলেছি, সেটাকে আমরা সম্পূর্ণরূপে পরিষ্কার রাখবো। তাতে প্রথম নিজেরা ব্রাশ করব, যখন যখন খাবার খাবো মুখ ধোবো, এবং বছরে অ্যাটলিস্ট একবার, যদি আমি স্মোকার না হই একবার, যদি স্মোকার হই বা ধরুন আরও কোনো হ্যাবিটস হয় যেগুলো আমি টোটালি রিকোয়েস্ট করবো যাতে কোনো মানুষ না করে, সেগুলো থাকলে বছরে দুবার পর্যন্ত যাওয়া দরকার প্রফেশনাল ক্লিনিং স্কেলিংয়ের জন্য। একদমই। আর প্রতিকারের বিষয়টা বলেছেন, এর প্রতিকারের অনেক বিষয় আছে। প্রথমেই হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে যে সেই মানুষটির এক্স্যাক্ট কী কজে ভুগছেন, সেই মুখের থেকে, ওরাল ক্যাভিটি থেকে, ক্যালকুলাস থেকে হচ্ছে, নাকি কোনো অ্যামিবাইসিস জাতীয় রোগ থেকে হচ্ছে। যদি ওরাল ক্যাভিটি থেকে হয় তাহলে প্রথমেই আমাদের দায়িত্ব হচ্ছে যে তার ওরাল ক্যাভিটি পরিষ্কার করে তাকে অ্যাডিকুয়েট মেডিকেশনস দেওয়া, এবং এটা কয়েকদিনের মধ্যেই তার, এটাকে আমরা আমাদের ভাষায় বলি হ্যালিটোসিস বা ব্যাড ব্রেথ, এটা একটা গ্রিক ওয়ার্ড, সেটা চলে যাবে, এবং সেই যখন পাশাপাশি বসে শ্বাস নেবে আমার আপনার কারোর অসুবিধা হবে না। একদমই। এখান থেকেই একটা প্রশ্ন চলে আসছে যে দাঁতের ক্যান্সার বা মুখের ক্যান্সার, সেটা বিভিন্ন ধরনের হতে পারে, দাঁতে হতে পারে, জিভে হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এই যে বিষয়টা বর্তমানে এটার মানে এটা ঠিক কতটা পর্যায়ে, মানে সাধারণ মানুষ যারা চিকিৎসা করাতে আসছেন, বা এই হয় কেন, এই যে ক্যান্সারটা, দাঁতের ক্যান্সার বা মুখের ক্যান্সার, এটা হওয়ার কারণগুলো কি কি? প্রথমে আপনাকে বলি, ওরাল ক্যান্সার ইজ অন দ্য রাইজ, ভীষণভাবে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু নিশ্চয়ই এটা খুব অ্যালার্মিং, কিন্তু এখনও এটা কারেকশানসের জায়গা আছে। তবে ক্যান্সার কী বা কেন হয় এটা কিন্তু কেউ বলতে পারবে না, কেন বলতে পারাটা খুব কঠিন হয় এই কারণে, কেননা ক্যান্সারের ব্যাপারটা কেউই জানে না যে কেন হয়। কিন্তু এটাকে আমরা ধরে নিতে পারি যে পান মশলা, টোব্যাকো, এই ধরনের এবং যেহেতু সিগারেটে দেখবেন একটা ওয়ার্নিং থাকে, সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ, পান মশলাতেও থাকে কিন্তু কেউ সেটা দেখতে পায় না। এই যে জিনিসগুলো, পান মশলা, এনি ফর্ম অফ টোব্যাকো ক্যান কজ ক্যান্সার, এটা কিন্তু নিশ্চয়ই বলা যায়। যে কেননা এটা প্রিভিলেন্স যদি আপনি দেখেন, দেখবেন যারা টোব্যাকো ইউজ করছে তারাই কিন্তু ওরাল ক্যান্সারে বেশি আক্রান্ত হচ্ছে। হ্যাঁ, কিন্তু ক্যান্সার কীভাবে হয় এটা কেউ জানে না, আমিও জানি না, কেউ জানে না, কেন জানলে সে নোবেল পেত। কিন্তু দেখা যায় যে এই জিনিসগুলো করার ফলে ক্যান্সার হচ্ছে, তাহলে এই জিনিসগুলো থেকে আমাদের সম্ভাবনা প্রবল হয়, তাহলে আমাদের দূরে থাকা উচিত। তবে আপনি ধরতে পারেন টোটাল পেশেন্টের 1 থেকে 1.5%, মানে যারা ধরুন আমরা 100-র উপর পেশেন্ট দেখি সারাদিনে, তাহলে একজন মানুষকে পাওয়া যায় যার হয়তো ওরাল ক্যান্সার হচ্ছে বা হয়ে এসছে। তাহলে আমি অ্যালার্মিং নিশ্চয়ই, কেন একটা মানুষ আক্রান্ত হওয়া অ্যালার্মিং আমি মনে করি, কিন্তু এখনও সুযোগ আছে যদি আমরা নিজেদের সংশোধন করতে তৈরি থাকি। সেই মানুষ যে এগুলো সেবন করছে, যে এগুলো ইউজ করছে, সে যদি নিজেকে সংশোধন করে, তাহলে এটা থেকে মুক্তি পাওয়ার রাস্তা আছে। বাকি যেটা ধরুন ক্যান্সার কেন হয় সেটা তো থাকবে, কিন্তু অ্যাটলিস্ট কজেটিভ এজেন্ট যেটাকে ভাবা হচ্ছে এতদিন ধরে, সেটা থেকে আমরা একটা দূরত্ব মেনটেন করলাম। তো সেই ক্ষেত্রে কি এমনটা হতে পারে যে যেমন ধরুন অন্যান্য শরীরের অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে কিছু কিছু সিমটম থাকে, এর আগে যে ডাক্তারবাবুরা এসেছিলেন তারাও বলছিলেন যে কিছু কিছু সিমটম থাকে, সেগুলো দেখে বোঝা যায়, এবং তখনই ডাক্তারবাবুরা বিভিন্ন যে মেডিকেল টেস্টগুলো আছে সেগুলোতে পাঠায়। তো দাঁতের ক্ষেত্রে কি এরকম কোনো বিশেষ কিছু সিমটম বা বিশেষ কিছু ইঙ্গিত? একদমই আছে ইঙ্গিত। ক্যান্সার যে কোনো জায়গায় হোক শরীরে তার ইঙ্গিত বহন করে। দাঁতের ক্ষেত্রে যেটা সবচেয়ে আগে আমি বুঝতে পারবো, আমার মুখে যে নর্মাল মিউকাসা আছে, মানে আমি আরও ভালোভাবে বুঝাচ্ছি, যে নর্মাল মাড়ি বা চামড়া আছে, তার থেকে যে জোনটায় ক্যান্সার হওয়ার থাকবে, মানে হচ্ছে, সেই জোনটা ডিফারেন্সিয়েট করে যাবে, মানে সেটা একটা আলাদা থাকবে। আমি জিভ দিলে সেটা খসখসে ভাব পাবো,
এবং সেটা হয় লাল, দেখবেন ডিপ লাল হয়ে যাবে, বা সেখানে আলসারেটিভ মানে কি ফেটে যাওয়ার মতো একটা কলিফ্লাওয়ার টাইপের অ্যাপিয়ারেন্স হবে। এরকম অনেকগুলো জিনিস থাকে। সবচেয়ে বেসিক যেটা মানুষ বুঝতে পারবে সেটা হচ্ছে সে সেখানে একটা জীব দিলেই বুঝতে পারবে যে এটা আমার বাকি মুখের মুখগহ্বরে যে মানে চামড়া রয়েছে তার থেকে এটা কিছু আলাদা। কেন আলাদা? কারণ এখানে একটা কোনো এটিওলজি প্যাথোলজি কাজ করছে, তখনই তাকে কোনো ডেন্টাল সার্জনের কাছে আসতে হবে। এবং ব্যথা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু তাকে আসতে হবে, আসা উচিত এবং নির্ণয়ের চেষ্টা করা উচিত যে আমার কি হয়েছে, কেন এই জায়গাটা আলাদা মনে হয়, এবং তারপর ডাক্তারবাবু তার মতো করে তার অ্যাডিকুয়েট examine ট্রিটমেন্ট করে যেটা দরকার, প্রথমে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন হবে, তারপর তার ফার্দার ট্রিটমেন্ট হবে, সেগুলো পরের ব্যাপার, কিন্তু হচ্ছে নির্ণয় সঙ্গে সঙ্গে হওয়া উচিত। একদমই। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন দাঁতে হলুদ রঙের ছোপ পড়ে যায়, বিভিন্ন মানুষের দাঁতে এগুলো লক্ষ্য করা যায়। তো এই যে দাঁতে ছোপ পড়ে যাওয়া, হলুদ রঙের ছোপ বা কালচে হয়ে যাওয়া, এইগুলো হওয়ার মানে কি জন্য হয়, এগুলো কি? প্রথমে আপনাকে বললাম যে আমরা যে ক্যালকুলাস নিয়ে ডিল করলাম, আপনি যে হলুদ বা কালো ছোপের কথা বললেন, এটা হচ্ছে প্রাইমারিলি ডেন্টাল ক্যালকুলাস। এটা কি হয়, এটা মুখের মধ্যে নোংরা জমতে জমতে, আমি ভালো করে ব্রাশ করছি না, দুটো দাঁতের ফাঁকে যে জায়গা থাকে সেখানে খুব সলিডলি ফার্মলি তারা বসে গেল। এইটাই হলুদ এবং কালো ছোপ আপনি দেখতে পারেন, যেটাকে আমি ক্যালকুলাস হিসেবে রেফার করলাম এবং যেটাকে প্রফেশনাল ক্লিনিং বা স্কেলিংয়ের মাধ্যমে ক্লিয়ার করাতে বললাম। এইটাই হচ্ছে সেই জিনিস। একদমই। আমাদের অনুষ্ঠান একদম মাঝামাঝি সময়ে চলে এসছে, আমাদেরকে নিতে হবে একটা বিজ্ঞাপন বিরতি। আর আপনারা দেখছেন ডক্টর অনলাইন, সঙ্গে রয়েছেন ডক্টর দেবাশিস সরকার। ফিরে আসছি একটা বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ডক্টর অনলাইন। আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত যা কিছু প্রশ্ন রয়েছে সেগুলো আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের পাঠাতে পারেন, আমরা সেগুলো আমাদের ডাক্তারবাবুদের কাছে রাখবো। আজকে আমাদের সঙ্গে রয়েছেন দন্ত চিকিৎসক ডক্টর দেবাশিস সরকার। ডাক্তারবাবু, পরের প্রশ্নে যাব। সেটা হচ্ছে যে এই যে বাজারে বিভিন্ন ধরনের টুথপেস্ট পাওয়া যায় এবং সেই টুথপেস্ট সবাই তো দাবি করে যে আমরা সেরা, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা কিভাবে বুঝবো যে কোন টুথপেস্ট দাঁতের জন্য ভালো, উপযোগী, এবং সেটা ব্যবহার করলে আমার দাঁত দীর্ঘদিন সুস্থ সবল থাকবে, ভালো থাকবে? একদমই। প্রথমে আপনাকে বলি, বাজারে এত বেশি ব্র্যান্ডেড টুথপেস্ট এসে গেছে এবং প্রত্যেকে, আপনি যেটা বললেন সেটা খুব সত্যি কথা, প্রত্যেকে ক্লেম করছে আই এম দ্য বেস্ট। কিন্তু এক্ষেত্রে আমাদের দেখতে হবে হুইচ ইজ রিয়েলি দ্য বেস্ট এবং আমার পারপাসটা সার্ভ করে। অনেক রকম হার্বাল জড়িবুটিরও টুথপেস্ট এসছে যেগুলোর কিন্তু গুণগত মান সম্বন্ধে কোনো টেস্ট রিপোর্ট নেই। অনেক বাবাজি, অনেক মায়েরাও টুথপেস্ট লঞ্চ করছেন, সেগুলোর মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু টুথপেস্ট যদি ভালো বা খারাপ বলতে হয়, তাহলে বলতে হবে এমন একটা টুথপেস্ট যার অ্যাব্রেসিভ পাওয়ার খুব লো, মানে প্রত্যেক টুথপেস্টে কিছু পার্টিকেলস থাকে, সেই পার্টিকেলসগুলো আমাদের দাঁত পরিষ্কার করার কাজ করে। কিন্তু পার্টিকেল সাইজ যত মানে ছোট হবে তত সেটা দাঁতের এনামেলের পক্ষে ভালো। তো এই জন্য দেখুন, 4টে টুথপেস্ট এমন ভারতবর্ষের বাজারে আছে, দেখবেন আমি যেগুলো বলবো অনেকে হয়তো নামগুলোও শোনেননি, কিন্তু এই 4টে টুথপেস্ট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অ্যাক্লেম করে, আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন ADA স্পেসিফাইড। এই 4টের মধ্যে দেখুন, আমরা কলগেট বললেই মানুষ জানে, মানুষ যে দোকানে বলে একটা, দেখুন কলগেট ইজ এ ব্র্যান্ড, কেন যে দোকানে কি বলে কলগেট দিন একটা আমাকে, কিন্তু কলগেট দিন না, কলগেটেরও অনেক টুথপেস্ট আছে যেগুলো ইন্টারন্যাশনাল কোয়ালিফাই করে না, ঠিক আছে? এই ভারতবর্ষে হয়তো তারা কোয়ালিফাই করে যায়, কারণ এখানে যেহেতু ড্রাগ কন্ট্রোল অর্ডার সেভাবে নেই, কেন কেন্দ্র সরকারের এই ব্যাপারটা খুব অবহেলিত জায়গা, একদম দারুণভাবে আমি বলছি, ভীষণভাবে অবহেলিত এই জায়গাটা, নেগলেক্টেড। কিন্তু হয় কি, বিদেশের মাটিতে তারা পারে না। কলগেটের একটি টুথপেস্ট, সেটা হচ্ছে কলগেট টোটাল। পেপসোডেন্ট জি, দারুণভাবে ভালো টুথপেস্ট, যেটা ইন্টারন্যাশনাল মার্কেটে চলে। প্রমিস, আমাদের ভারতীয় টুথপেস্ট, এবং শুনলে অবাক হবেন অ্যাঙ্কার। এই 4টে বিদেশের মাটিতেও চলে এবং বিদেশে সেগুলো ডিফারেন্ট ডেন্টাল স্পেসিফাইড, তাদের অ্যাব্রেসিভ পার্টিকেলস লেভেলটা খুব কম, যার জন্য এটা ভালো থাকে। কিন্তু এমন অনেক দেখবেন টুথপেস্টের, এবং আমাদের দেশে তো এখনও অনেক ক্ষেত্রে মানুষকে উৎসাহিত করা হয় কয়লা, ছাই, নুন, পেয়ারা পাতা, এগুলো হচ্ছে টোটালি একদম, মানে কি বলবো, কোনো মন্তব্যই করতে চাই না। কিন্তু এই 4টে টুথপেস্ট ইউজ করলে ভালো। আমি কোনো ব্র্যান্ডের স্পন্সরশিপ করছি না, কিন্তু এদের অ্যাব্রেসিভ পার্টিকেলস এবং এদের যে গুণগত মান, সেটা ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড, আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন তাদের সার্টিফাই করছে, তাহলে ধরে নেওয়া যায় যে তারা একটা ঠিক উচ্চতায় রয়েছে এবং আমাদের দৈনন্দিন ব্যবহারের পক্ষে এটা সঠিক। একদমই। আচ্ছা, অনেক সময় দেখা গেছে যে বয়সকালে একটু বয়সী, মানে বেশি বয়স্ক যারা, তাদের মাড়ি ফুলে যাওয়ার একটা সমস্যা থাকে।
এবং অল্প ঠান্ডা লাগলেও কাউকে কাউকে বলতে শোনা যায় যে মাড়ি ফুলে যাওয়া বা দাঁতে ব্যথা শুরু হওয়া, এই ধরনের যে সমস্যাগুলো, এগুলোর প্রতিকারের উপায় কি? প্রথমে আপনাকে বলি, যে সমস্যাটা আপনি বললেন এটা বয়সকালে কেন, এটা আমার যৌবনেও হতে পারে যদি আমি দাঁতকে অবহেলা করে চলি, যেটা আমরা করি বেশিরভাগ ক্ষেত্রে। কেন দেখবেন আমরা দাঁত এবং চোখের ব্যাপারে একটু উদাসীন, আমরা যতক্ষণ না কোনো সমস্যা দেখা দেয় ডাক্তারের কাছে যেতে চাই না। এটা খুব দুর্ভাগ্যজনক। যে কিন্তু দেখবেন আমরা ব্লাড টেস্ট, সুগার টেস্ট এগুলো সময় মতো করাই। এবং এই যে মাড়ি ফুলে যাওয়ার ব্যাপারটা, এটাতে দুটো কারণ থাকতে পারে। যেমন আপনাকে আগেই বললাম, নাম্বার 1 হচ্ছে যদি দাঁতে কেরিস বা ক্ষয়রোগ হয়, বয়সকালে কেন, কম বয়সেও হতে পারে, যৌবনেও হতে পারে, শৈশবেও হতে পারে, যে কোনো বয়সেই আমি কীভাবে মেনটেন করছি তার উপর এটা ডিপেন্ড করবে। দ্বিতীয় হচ্ছে যদি এটা আমার যৌবনে হয় তাহলে আমি দাঁত আবার মেনটেন করছি না, এবং তৃতীয় যদি বার্ধক্য বয়সে হয় তাহলেও তাই। এবং এর থেকে প্রতিকারের উপায় হচ্ছে দাঁতকে ভালো রাখতে গেলে আমাদের সর্বদা যে জিনিসগুলো আমি প্রথমেই বললাম, ব্রাশ করে ওরাল ক্যাভিটির কেয়ার নেওয়া সেইটা। এবং আপনি দাঁত আলগা হয়ে যাওয়ার বিষয়টা বললেন, দাঁত আলগা হয়ে যাওয়ার যে বিষয়টা, এটা হচ্ছে একটা পার্টিকুলার ডিজিজ। সেটা কি? জিঞ্জিভাইটিস প্রোগ্রেসিং অনটু পেরিওডন্টাইটিস। জিঞ্জিভাইটিস মানে যতক্ষণ আমাদের জিঞ্জাইভাই রইলো, মানে মাড়ির অংশে রইলো, পেরিওডন্টাইটিস যখন হাড়ের মধ্যে এটা সংক্রমণ ঘটলো, চোয়ালের হাড়ের মধ্যে, তখন কি হয়? আমি যেমন প্রথমেই আপনাদের বললাম, এইটা ধরুন আমরা যদি জলের গ্লাসটাকে কিছুক্ষণ দাঁত করি, তো দাঁতটা কী করে দাঁড়িয়ে আছে আমাদের চোয়ালের মধ্যে, দুটো গর্তের মধ্যে বা একটা গর্তের মধ্যে দাঁতের শেকড় আছে, নট দ্যাট। দাঁতের ওপর তার মধ্যে হাড় আছে, হাড়ের সঙ্গে হাড় থাকে না, এর ওপরে টিস্যু আছে, মানে গামস আছে, এবং এই দাঁতের সঙ্গে এখানে যে কানেকশানস, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ পেরিওডন্টাল ফাইবার সেই দাঁতটাকে জায়গায় ধরে রেখেছে। কিন্তু বয়সকালে দেখবেন অনেক মানুষের কি হয়, মাড়িটা ক্ষয় দেখা যাচ্ছে, মাড়িটা নিচু হয়ে যাচ্ছে, যে এতটা উঁচু মাড়ি ছিল আস্তে আস্তে নিচু হয়ে দাঁতের রুট ভিজিবল হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে পেরিওডন্টাইটিস, দাঁত শুরু হয়ে গেছে। আস্তে আস্তে দাঁতের যে সাপোর্ট, ধরুন এই পর্যন্ত ছিল আমার জিঞ্জাইভা, সেটা কমতে কমতে এই জায়গায় চলে এলো, তাহলে শেকড়টা এইটুকু জায়গার মধ্যে আবদ্ধ আছে যেটাকে ধরে রাখা হয়েছে, এটা আস্তে আস্তে নড়ে গেল এবং দাঁতের ব্যালেন্সটা নষ্ট হয়ে গেল, লিগামেন্ট কমে যাচ্ছে, বোন সাপোর্ট কমে যাচ্ছে, দাঁত নড়ে যাচ্ছে। এটা হচ্ছে সেই বিষয়। এই জন্য দেখবেন অনেক ক্ষেত্রে আমরা দেখি বয়স্ক মানুষ বা যে মানুষ তার কোনো যত্ন নেয়নি দাঁতের ক্ষেত্রে, তার দাঁতগুলো নড়ে গেল। এবং এটা বয়স্ক নয়, আমি যে কোনো বয়সে হতে পারে, এটা ডিপেন্ড করছে আমি কিভাবে আমার দাঁত এবং ওরাল ক্যাভিটিকে মেনটেন করছি। তো এটার সঙ্গে কি ওই টোবাকো বা ওই এখন যেমন এই বিভিন্ন গুটকা বা দ্বিতীয় জাতীয় প্যাকেট মশলা, টোব্যাকো তো একদম একটা যোগাযোগ আছে। কিন্তু এটা যদি আমি টোব্যাকো নাও ইউজ করি, আমি খুব অবহেলিত কন্ডিশনে আমার দাঁতকে রাখি, তাহলেও হতে পারে এবং হবে। কেন? এটা হচ্ছে মুখের মধ্যে ক্যালকুলাস ডিপোজিটের উপর ডিপেন্ড করে। টোব্যাকো যদি আপনি করছেন, এটা অ্যাক্সিলারেটর হিসেবে কাজ করবে এবং আরও তাড়াতাড়ি এই পতনটা ঘটিয়ে দেবে। একদমই। যেহেতু আস্তে আস্তে আমরা অনুষ্ঠানের শেষের দিকে আসছি, সুস্থ দাঁত রাখতে, অর্থাৎ আমরা যেমন হার্টের ক্ষেত্রে আলাদা প্রিকশন নিয়ে থাকি ইত্যাদি ইত্যাদি, সেরকম দাঁতকে সুস্থ রাখার জন্য এবং দীর্ঘকাল পর্যন্ত সেটাকে সুস্থতা বজায় রাখার জন্য ডাক্তার হিসাবে কি কি পরামর্শ দেবেন? এবং সবচেয়ে আগে আমি বলবো, দাঁতকে সুস্থ লম্বাকাল নয়, আমি বলবো প্রত্যেক মানুষের আমাদের চেষ্টা করা উচিত যে আমি আর্টিফিশিয়াল দাঁতবিহীন, যদি আমি কোনো কনজেনিটাল অ্যাবনর্মালিটি নিয়ে না জন্মেছি বা টুথলেস হয়ে ইডেন্টুলাস হয়ে জন্মায়নি, তাহলে এমনভাবে আমার দাঁতকে মেনটেন করতে হবে যে আমি সারা জীবন আমার এর থেকে সাপোর্ট পাবো, সে আমাকে সাপোর্ট করে আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমার জীবনের সঙ্গী থাকবে। এর জন্য সবচেয়ে আগে দিনে 2বার ব্রাশ, যতবার আমরা খাবার খাবো মুখ ধোয়া, বছরে একবার ডেন্টাল সার্জনের কাছে যা মিনিমাম, যদি আমি টোব্যাকো বা ওই ধরনের কোনো জিনিস করছি না। এবং আরও কিছু ফ্যাক্টরস আছে, যেমন শারীরিক ফ্যাক্টরস। কী শারীরিক ফ্যাক্টরস? আমি প্রচণ্ড মিষ্টি খেয়ে নিজেকে ডায়াবেটিক করে ফেললাম না, যদি আমি বর্ন ডায়াবেটিক না হই বা আমার কনজেনিটাল আমার হেরিডিটারি ডায়াবেটিস না থাকে, তাহলে নিজেকে ওই গ্রুপটাতে নিয়ে যাব না। এরকম অনেকগুলো ব্যাপার থাকে। অ্যালকোহলিজম থেকে একটু দূরে থাকবো। যা একটা মানুষের সারা শরীরকে ভালো রাখার জন্য করা উচিত, দাঁতও তার বাইরে নয়। শুধু যদি বলেন দাঁত এক্সট্রা কি ডিমান্ড করছে আপনার কাছে, শরীর যেমন ডিমান্ড করে যে আপনি ভালো খাবার খান, আপনি সুঠাম খাবার খান, ফল খান, পর্যাপ্ত জল খান, দাঁতও ঠিক তাই। শুধু এর সঙ্গে যদি সে কিছু একটু ডিমান্ড করে, সেটা হচ্ছে আমাকে ব্রাশ করে পরিষ্কার রাখুন। এর বাইরে দাঁত কিছু ডিমান্ড করছে না, তার বদলে আপনাকে সারা জীবন সে সার্ভিস দিয়ে যাওয়ার অঙ্গীকার রাখে এবং দেবেও। একদমই। এবারে আমরা একদম শেষের দিকে যেহেতু এসেছি, সেটা হচ্ছে যে সাধারণত দাঁতের যে সমস্যাগুলো, সেই কি কি ধরনের সমস্যা, মানে আপনি দীর্ঘদিন ধরে দাঁতের চিকিৎসা করছেন একজন দন্ত চিকিৎসক হিসাবে, কি কি ধরনের সমস্যা লক্ষ্য করা যায়? দেখুন, দাঁতের সর্বপ্রথম যে সমস্যা লক্ষ্য করা যায়, আপনার কাছে যা পেশেন্ট আসবে তার 90% বা 95%, 90% বলা যায়, 95 বলবো না, তারা আসে যে আমার দাঁতে একটা কোনো ব্যথা হয়েছে বা কোনো সমস্যা।
2-3% মানুষ আছে সে কোথাও চাকরি পেয়েছে, যারা কোনো একটা যে তাকে একটা সার্টিফিকেট দরকার যে আমার দাঁত ঠিক আছে। কেন আজকাল বিভিন্ন সংস্থা আর্মি থেকে শুরু করে, আর্মিতে যাদের পার্মানেন্ট চাকরি হচ্ছে, আমি অগ্নিবিদদের ক্ষেত্রে বলছি না, তাদের ক্ষেত্রে সার্টিফিকেশনটা লাগে না যে তারা ঠিক আছে কিনা। তো তাদের দাঁতের ক্ষেত্রে একটা কেরিস ইন্ডেক্স কত আছে, ক্যালকুলাস ইন্ডেক্স কত আছে দিতে হয়। আর বাকি মানুষরা আসেন যে আমার কোনো একটা সমস্যা হয়েছে। তো দাঁতের সমস্যা হচ্ছে বিবিধ। আপনি যেমন একদম বেসিকটা বলেছেন, দাঁতের মাড়ি ফুলে যাওয়া, দাঁতের থেকে একটু রক্ত আসা বা পুঁজ আসা, এগুলো হলো খুব বেসিক জিনিস। এর অ্যাডভান্সে কী আছে, দাঁত থেকে দেখবেন অনেকে কমপ্লেন করে আমার দাঁত থেকে গাল কেটে যাচ্ছে বা জিভ কেটে যাচ্ছে, যেটা কিন্তু নেগলেক্ট করে রাখলে খুব বড় অশান্তি পরে হতে পারে, খারাপের দিকে মোড় নিতে পারে। এটা কেন হয়, যে দাঁতে কিছু করে শার্প পয়েন্ট তৈরি হয়েছে, তার থেকে এটা হয়। তখন তার অনেকগুলো ব্যাপার থাকে। প্রথম পার্ট হচ্ছে যে আমরা কোরোনোপ্লাস্টি করবো, মানে ওই রাফ এজটাকে সরিয়ে দেওয়া হবে, কিন্তু একটা সার্টেন লিমিট সরানো হবে। কেন যদি আপনি খুব বেশি সরান তাহলে এনামেলটা ক্ষয়ে গেলে দাঁতের ডেন্টাল টিউবুলসে তার আবার হাইপার সেন্সিটিভিটি, তিনি গরম ঠান্ডা যা খাবেন কষ্ট হবে, এক কথায় পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়ে যাবে এবং দাঁতের এনামেলটা চলে যাওয়ার পর দাঁতের কভার বেসটা খুব কম থাকে। যদি আমরা দেখি যে খুব বেশি ড্যামেজ আছে, তাহলে আয়দার আমরা রুট ক্যানালে যাব, বা মিনিমাম ড্যামেজটা এমন আছে মানে এনামেল পার্টেই সীমাবদ্ধ আছে, তাহলে তার ক্রাউন করা হবে, এরকম জিনিস থাকে। এবং যদি অ্যাডভান্সে বলেন, এখন যেমন আপনি ওরাল ক্যান্সার বললেন, এবং দাঁতে 5টা বিভাগ ছিল আগে, এখন আমাদের 8খানা বিভাগ। কিন্তু এর রোগ সংখ্যা যদি বলেন, এর রোগ সংখ্যা প্রায় 100-র কাছাকাছি, বিভিন্ন রকম রোগ, আরও বেশি, তবু কম না। সেজন্য দাঁত আমাদের শরীরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, অঙ্গ, যেটা আমাদের ঠিক রাখা উচিত। কেননা আপনি যেমন আপনার প্রোগ্রামের শুরুতেই খুব ভালোভাবে ইন্ট্রোডিউস করলেন যে দাঁত, এটা শুধু আমাদের ভয়েস কন্ট্রোল না, আমরা যে স্পিচ দিই, আমরা যে কথা বলি, এটা রেগুলেটর হচ্ছে দাঁত এবং জিভ। আমরা কি মুখের যে সৌন্দর্য, এবং এই জায়গাটাকে নিয়ে আমরা বলি ফেসিয়াল মাসেলস অফ এক্সপ্রেশন। আমি কি কথা বলবো, কেমনভাবে বলবো, এটাও কিন্তু এর থেকে রেগুলেট হয়। এবং এটা যেমন মাথায় চুল না থাকলে একটা সমস্যা দেখা দেয়, দাঁতও ঠিক তাই। আমার দাঁত নেই, যদি আপনি আগে থেকে বলতেন আমি আপনাকে কিছু ডামিয়ে এনে দেখাতাম, কিছু স্লাইড আপনার দর্শকদের দেখাতাম, এসডি এন্টারটেনমেন্টের দর্শকদের, এসডি টিভি প্লাসের দর্শকদের, যে দাঁত থাকা এবং না থাকা দুটো ছবি আমার কীরকম হতে পারে। তো এই জন্য আমি বলবো দাঁত অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যেটাকে ভালো রাখার দায়িত্ব যে মানুষ, তার মানে যেমন শরীরের প্রত্যেকটি জিনিসকে গুরুত্ব নেওয়া দরকার, এটারও গুরুত্ব নেওয়া দরকার। এখানে আর একটা ছোট্ট প্রশ্ন জুড়ছি, সেটা হচ্ছে যে আমরা যেমন ধরুন একটু বয়সকালে, বিশেষ করে 40, 42, 45-এর পরে ডাক্তার ওরা পরামর্শ দেন যে মাঝে মধ্যেই হেলথ চেক আপ করাতে। তো সেই ক্ষেত্রে কি দাঁতের ক্ষেত্রেও এটা করাতে হয়? মানে খুবই জরুরি প্রশ্ন করেছেন। আমি প্রথমেই দেখবেন অনুষ্ঠানের শুরুতে বলেছি, বছরে একবার আমাদের ডেন্টাল সার্জনের কাছে যাওয়া উচিত। কেন, আমার কি রয়েছে, ওরাল ক্যাভিটির কন্ডিশন জানা উচিত। এবং যদি আমি স্মোকার হই বা আমি পান জাতীয় জিনিস, টোব্যাকো ইনহেল করি বা কিছু করে কনজিউম করি, তাহলে বছরে 2বার পর্যন্ত যাওয়া উচিত। তবে সবচেয়ে আগে আমি বলবো যে টোব্যাকো আমরা বর্জন করতে পারি আমাদের দাঁতের ক্ষেত্রে, মুখগহ্বরের পক্ষে, মানে শরীরের পক্ষে, ওরাল ক্যাভিটির পক্ষে তো বটেই, পুরো শরীরের পক্ষে অত্যন্ত ভালো। একদমই। আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করতে হচ্ছে, কারণ আমাদের সময় একদম শেষ। আমি মোতাহার হোসেন এবং আমার সঙ্গে ছিলেন ডক্টর দেবাশিস সরকার, দন্ত চিকিৎসক। আর আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন এসডি টিভির অনুষ্ঠান ডক্টর অনলাইন। আপনারা স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন আমাদের নিচে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠাতে পারেন। আজ এ পর্যন্তই। অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন এসডি টিভিতে।